Everybody, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. You are all most welcome to our today's 31st Friday surprise spoken English with grammar class. And everybody, I hope you are all well by the mercy of Allah, and I am also fine by His mercy. As usual, our class will be started by the recitation of the Holy Quran. And I am Muhammad Ali, and I will recite the Holy Quran today. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته. Everybody, again you are all most welcome to our 31st Friday surprise spoken English with grammar class, and you are most welcome for coming here in time today. Okay, let's get started our class. Everybody, you are seeing on the board today. I will describe about the spoken English. I mean, from spoken English, I will try to describe, inshallah, from today use of have verb. I mean, have, has, had, and having, and from grammar will try to describe in front of you about the important preposition below. Okay? Use of have verb, have, has, had, and having. Number 1, to express that subject has, had, will have something. এটা বুঝাতে, এটা প্রকাশ করতে আমরা have, has, had, and having ব্যবহার করব যে সাবজেক্টের কোনো কিছু আছে, সাবজেক্টের কোনো কিছু ছিল, সাবজেক্টের কোনো কিছু থাকবে, এমনটা নির্দেশ করতে আমরা have, has, had, and having ব্যবহার করব। এবং আরেকটা যে বিষয় উল্লেখ করেছি অ্যাজ এ মেইন ভার্ব, আমরা কিন্তু ভালো করে খেয়াল করব, আমরা যে কোনো ভার্ব আমরা খেয়াল করব হচ্ছে শুধুমাত্র পিওর মোডাল, পিওর মেইন ভার্ব ছাড়া। পিওর মেইন ভার্ব কোনগুলো? যে মেইন ভার্ব কখনো অক্সিলারি হয় না। এছাড়া যতগুলো ভার্ব আছে আর যে পিওর মোডাল অক্সিলারি ভার্ব ছাড়া যতগুলো মডাল ভার্ব আছে সবগুলো মডালের সবগুলো মডাল এবং সবগুলো অক্সিলারি, সেটা প্রাইমারি অক্সিলারি হোক, সেটা হচ্ছে হ্যাভ ভার্ব হোক, সেটা বি ভার্ব হোক, তার দুটো করে পাওয়ার আছে, দুটো করে ক্ষমতা আছে। একটা হচ্ছে সে অক্সিলারি হিসেবে ব্যবহৃত হতে পারে, আর একটা হচ্ছে সে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। আচ্ছা, এখানে উল্লেখ করেছি অ্যাজ এ মেইন ভার্ব হিসেবে আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং হ্যাভিং কিভাবে ব্যবহার করব এ সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে, যদিও আমার হাতে এখন কলম নাই। আই হ্যাভ এ মার্কার, আমার একটা মার্কার আছে। মার্কার একটা দুইটা না, ড্রয়ারে অনেকগুলো মার্কার আছে, ঠিক আছে, মানে কালি নাই। হ্যাঁ, ওকে। আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে। তাহলে যদি সাবজেক্টের আন্ডারে, সাবজেক্টের অধীনে, সাবজেক্টের কাছে, কর্তার কাছে যদি কোনো কিছু থাকে, কোনো কিছু ছিল, কোনো কিছু থাকবে, এরকম যদি বুঝায় এবং সেখানে আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং হ্যাভিং কে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে। হি হ্যাজ এ নোটবুক, তার একটা নোটবুক আছে। দে হ্যাড সাম প্রবলেমস, তার কিছু সমস্যা ছিল। এটা কিন্তু পাস্ট এক্সাম্পল অফ পাস্ট ইনডিফিনিট টেন্স।
I have a pen, example of present indefinite. কাউকে যদি প্রশ্ন করা হয় আমি পেন কোন টেন্স, বলে স্যার এটা স্যার এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এক্সাম্পল অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেন? বলে স্যার এখানে হ্যাভ হ্যাজ ব্যবহার করেছি। কেন? এটা কোনো কথা হলো? হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়? হ্যাভ থাকলে কি পাস্ট পারফেক্ট টেন্স হয়? দেখতে হবে যে হ্যাভ হ্যাজ হ্যাড একা একা ব্যবহার করা হয়েছে কিনা। সেন্টেন্সে যদি হ্যাভ হ্যাজ হ্যাড অ্যাজ এ মেইন ভার্ব হিসেবে ব্যবহার করি, তাহলে যদি হ্যাভ হ্যাজ থাকে তাহলে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর যদি হ্যাড থাকে শুধুমাত্র হ্যাড থাকে তাহলে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। আর যদি শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকে, ঠিক আছে, এরপরে যদি কোনো অবজেক্ট থাকে তাহলে তো সেটাও কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্সের উদাহরণ হবে। আমি বলতে চাই she has a notebook, তার একটা নোট বই আছে, they had some problems, তার কিছু সমস্যা ছিল বা তাদের কিছু সমস্যা ছিল। you will have a dictionary, তোমার একটা ডিকশনারি থাকবে। এটা কিন্তু এক্সাম্পল অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, you will have a dictionary, তোমার একটা ডিকশনারি থাকবে। ওকে, and next example, she is having a child। এখানে হ্যাভিং এর অনেকগুলো অর্থ আছে, তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। ইউ শুড বেয়ার ইন মাইন্ড, তোমাদেরকে মনে রাখা উচিত। ইউ শুড কিপ ইন মাইন্ড, ইউ শুড বেয়ার ইন মাইন্ড, ইউ শুড রিমেম্বার। এই যে রিমেম্বার, স্মরণ করা অর্থে কতগুলো ইংরেজি আছে, তাই না? তাহলে এখানে একটা কি বলছো যে সে একটা সন্তান জন্ম দিচ্ছে, সে একটা সন্তান জন্ম দিচ্ছে, অর্থাৎ জন্মদান করা অর্থে হ্যাভিং অর্থ হবে জন্মদান করা, ঠিক আছে। সে একটা সন্তান জন্ম দিচ্ছে, মানে খুব শীঘ্র। এটা মাঝে মধ্যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু আমরা নিয়ার ফিউচার হিসেবে ব্যবহার করি। যেমন তোমাকে যদি বলা হয় যে আপনি ঢাকায় যাচ্ছেন কবে, তুমি বলতে পারো যে আই এম গোয়িং টু ঢাকা টুমরো। কি বলতে পারো? আই এম গোয়িং টু ঢাকা টুমরো, মানে আগামীকাল আমি ঢাকায় যাচ্ছি, তার মানে আমি আগামীকাল আমি ঢাকায় যাব। তুমি নিয়ার ফিউচার বোঝাচ্ছ, এক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু ব্যবহার করতে পারো। এটা কিন্তু তোমার প্রেজেন্ট আমরা স্পোকেন ইংলিশে প্রচুর পরিমাণে ব্যাপক ব্যবহার করে থাকি, ঠিক আছে। she is having a child, সে একটা সন্তান জন্ম দিচ্ছে, তাহলে জন্মদান করা, ঠিক আছে। জন্মদান করা অর্থাৎ বিয়ার মানে কি? BEAR, বিয়ার মানে কি? জন্মদান করা। তোমরা আরেকটা জিনিস জানো যে আমি জন্মগ্রহণ করেছি, ইংলিশটা কি হবে? I was born, আমি জন্মগ্রহণ করেছি। এটা সবসময় পাস্ট ইনডিফিনিটে হয়। সে জন্মগ্রহণ করেছে, he was born। এটা কিন্তু it is an example of passive sentence, সবসময় মনে রাখতে হবে তোমাদের। আমরা শর্ট সময়ের ভিতরে সবসময় চেষ্টা করি শর্ট সময়ের ভিতরে ক্লাসটা শেষ করার জন্য, এবং আমার কথাগুলো কিন্তু আজকে বা সবসময় আমি দ্রুত করার চেষ্টা করব। এবং তোমরা কিন্তু সবসময় তোমাদের যে ধারণ ক্ষমতা, আমি জানি তোমাদের সবারই ভালো ধারণ ক্ষমতা আছে, এবং দ্রুত বলার দ্বারা অনেকের একটু কষ্ট হবে। যারা একটু ক্লাস কামাই দিচ্ছ তাদের জন্য কষ্ট হবে, যারা একটু মাঝে মধ্যে অনেক দিন পর পর ভিডিও দেখো তাদের জন্য কষ্ট হবে, যারা রেগুলার ভিডিও দেখো, যারা নিয়মিত ক্লাস করো তাদের জন্য আমি যদি ফার্স্ট কথা বলি কোনো প্রকার সমস্যা হবে না, ঠিক আছে। তাহলে she is having a child, সে একটা সন্তান জন্ম দিচ্ছে। আর একটা উদাহরণ কি আছে? and she is having a tea, he is having tea বলছে এখানে tea, তাহলে সে চা খাচ্ছে। এখানে আমাদের বুঝতে হবে যে having কিন্তু খাওয়া অর্থে ব্যবহার হচ্ছে। he is having tea, সে চা পান করছে বা পান করা অর্থে বা খাওয়া অর্থে আমরা কিন্তু have ব্যবহার করতে পারি। he is having tea, সে চা খাচ্ছে। or you are having food, তুমি খাবার খাচ্ছো। পান করা এবং খাওয়া, এখানে দুটো উদাহরণ দিলাম, পান করা এবং খাওয়া, এই দুটো ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করেছি। এবং মনে রাখতে হবে এখানে যে আমরা কিন্তু হ্যাভ, এখানে কই হ্যাভটা কিন্তু মেইন ভার্বে ব্যবহার করেছি। এখানে হ্যাভ মেইন ভার্ব, হ্যাজ মেইন ভার্ব, হ্যাড মেইন ভার্ব, তারপরে এখানে হ্যাভটা আছে, এই হ্যাভটা কিন্তু মেইন ভার্ব। যদি স্যার এটা উইলটা কি? উইল হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব। she is having a child, সে একটা সন্তান জন্ম দিচ্ছে। এখানে কিন্তু ইসটা হচ্ছে সাহায্যকারী ভার্ব। আমাদের আজকের আলোচনা কিন্তু ইজ দিয়ে নয়, আজকের আলোচনা হচ্ছে হ্যাভ। হ্যাভটা কিন্তু এখানে মেইন ভার্ব, মনে রাখতে হবে কিন্তু। he is having tea, সে চা খাচ্ছে, এখানে হ্যাভিংটা হচ্ছে মেইন ভার্ব, ইজ হচ্ছে সাহায্যকারী ভার্ব। you are having food, তুমি খাবার খাচ্ছ, এখানে আরটা কিন্তু সাহায্যকারী ভার্ব, হ্যাভিংটা হচ্ছে মেইন ভার্ব। এরপরে I am having something, আমি কোনো কিছু পাচ্ছি, এখানে হ্যাভটা হচ্ছে গেট অর্থ দেয়, কোনো কিছু পাওয়া, মনে থাকবে তো, কোনো কিছু পাওয়া অর্থ হচ্ছে, ঠিক আছে। I am having something, আমি কোনো কিছু পাচ্ছি। ওকে, I am getting something, I am getting something, আমি কোনো কিছু পাচ্ছি। I am having something, আমি কোনো কিছু পাচ্ছি। তাহলে গেট গট অর্থে বা পাওয়া অর্থে কিন্তু আমরা হ্যাভ ব্যবহার করে থাকি। এরপর হচ্ছে they are having a party, তারা একটা তোমার অনুষ্ঠানের অ্যারেঞ্জমেন্ট, এটা হচ্ছে তোমার অ্যারেঞ্জ করা, কোনো কিছুর আয়োজন করা, ঠিক আছে। কোনো কিছুর আয়োজন করা বোঝাতে বা আনুষ্ঠানিকতা বোঝাতে, আনুষ্ঠানিকতা সম্পন্ন করা। অ্যারেঞ্জ মানে কি? বা তোমার হচ্ছে কোনো কিছু কোনো একটা অনুষ্ঠানকে সম্পন্ন করা, কোনো একটা অনুষ্ঠানের ব্যবস্থাপনা করা, সেই ব্যবস্থা বোঝাতে বা কোনো কিছু আয়োজন করা বোঝাতে কিন্তু হ্যাভিং এর ব্যবহার হয়। they are having a party, তারা একটা অনুষ্ঠানের আয়োজন করছে। they are having a ইফতার পার্টি, তারা একটা ইফতার পার্টির আয়োজন করছে। ওকে, he is having a lot of fun, এখানে কিন্তু কোনো কৌতুক করা বা কোনো কষ্ট ভোগ করা, মানে এক্সপেরিয়েন্স করা, কোনো
ভালো কোনো কিছু এক্সপেরিয়েন্স করা, ভালো কিছুর এক্সপেরিয়েন্স করা বা মন্দ কিছুর এক্সপেরিয়েন্স করা, অভিজ্ঞতা লাভ করা বোঝাতেও কিন্তু আমরা হ্যাভ ব্যবহার করে থাকি। অলওয়েজ কথাটা কিন্তু মনে রাখতে হবে, সবগুলো কিন্তু মেইন ভার্ব, হ্যাভিংটা এখানে মেইন ভার্ব, হ্যাভিং এখানে মেইন ভার্ব, এখানে হ্যাভিংটা মেইন ভার্ব, এখানে হ্যাভিংটা মেইন ভার্ব, ইসটা সাহায্যকারী আর সাহায্যকারী, আমি সাহায্যকারী আর সাহায্যকারী, এই সাহায্যকারী, এখানে সবগুলো হ্যাভিং কিন্তু মেইন ভার্ব হিসেবে আমরা ব্যবহার করেছি। এরপরে কি আছে, সে অনেক মজা করছে, তাহলে কোনো কিছু উপভোগ করা, কোনো কিছু এনজয় করা, ভালো মন্দ যেটাই হোক, ভালো কিছু তুমি এনজয় করছো, ইউ আর এনজয়িং সামথিং গুড, তুমি ভালো কিছু এনজয় করছো, বা তুমি যদি মন্দ কিছু উপভোগ করো সেটা তো তুমি হ্যাভিং ব্যবহার করতে পারো, বা ভালো কিছু তুমি উপভোগ করছো, এনজয়মেন্ট বোঝাতেও আমরা হ্যাভিং ব্যবহার করেছি। এখানে হি ইজ হ্যাভিং এ লট অফ ফান, সে অনেক মজা করছে, সে অনেক মজা করছে। এরপরে কি আছে, আই এম হ্যাভিং এ প্রবলেম, আমি একটা সমস্যায় কি, আমার একটা সমস্যার এক্সপেরিয়েন্স করছি, আই এম হ্যাভিং এ প্রবলেম, আমার একটা সমস্যা হচ্ছে। এটা কি এক্সাম্পল অফ, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই এম হ্যাভিং এ প্রবলেম, আমার একটা সমস্যা হচ্ছে, যে এরকম বোঝাতে হ্যাভিংটা কিন্তু এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করেছি। আর এখানে কিন্তু একটু মিস্টেক হয়েছে, তোমরা কিন্তু ধরো না মনে হয়, এখানে কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব ব্যবহার করিনি, ঠিক আছে। আই এম হ্যাভিং এ প্রবলেম, আমার একটা সমস্যা হচ্ছে, ঠিক আছে, এটা বোঝাতে হবে এখানে হ্যাভিংটা, এখানে হ্যাভিংটা হচ্ছে মেইন ভার্ব আর এম হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করেছি। এরপরে নাম্বার 2, অ্যাজ অ্যান অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা এখানে হ্যাভ ব্যবহার করব। সাহায্যকারী ভার্ব, একটা কথা মনে রাখবা, যে কোনো সাহায্যকারী ভার্ব যখন সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তখন মূলত আমরা গ্রামেটিক্যালি আমরা যখন থিংকিং করি, চিন্তা করি, তখন আমাদের বুঝতে হবে যখন কোনো অক্সিলারি ভার্ব আমরা ব্যবহার করি, তখন ওই অক্সিলারি ভার্বের নিজস্ব কোনো অর্থ থাকে না। কি বললাম, যখন কোনো অক্সিলারি ভার্ব আমরা অক্সিলারি হিসেবে ব্যবহার করি, নাম তো অক্সিলারি, সে অক্সিলারি হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার মেইন হিসেবেও ব্যবহৃত হতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সেখানে তার নিজস্ব কোনো অর্থ থাকে না। কিন্তু কোনো অক্সিলারি যখন, যেটা তোমার একমাত্র পিওর মডার্ন, মানে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট ছাড়া যতগুলো অক্সিলারি ভার্ব আছে, সেটা বি ভার্ব হতে পারে, সেটা হ্যাভ ভার্ব হতে পারে, সেটা ডু ভার্ব হতে পারে, সেগুলো যদি তোমরা মেইন হিসেবে ব্যবহার করো তাহলে তার একটা নিজস্ব অর্থ আছে। কিন্তু যখন এগুলোকে অক্সিলারি হিসেবে নিবা, তার কোনো নিজস্ব কোনো অর্থ থাকবে না। মনে রাখতে হবে, কিন্তু আমাদের সবসময় আমরা শর্ট আলোচনা করতে চাই এবং আমি ফার্স্ট কথা বলতে চাই, এবং সবসময় তোমরা রেগুলার ক্লাস করতে, ইউ উইল ট্রাই টু ডু দ্য ক্লাস রেগুলারলি, তোমরা সবসময় নিয়মিত ক্লাস করার চেষ্টা করবা। তোমরা যদি নিয়মিত ক্লাস করো তাহলে ক্লাসটা সহজে তোমরা বুঝতে পারবে, আর যদি অনিয়মিত হও তাহলে কিন্তু বুঝতে কষ্ট হবে। তাহলে কি হচ্ছে, আমি বলছিলাম কি, যে এরপরে কি অ্যাজ অ্যান অক্সিলারি ভার্ব, মানে কি সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা এখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং হ্যাভিং কে দেখাবো। যেমন হি হ্যাজ লার্নড মেনি থিংস, সে অনেক কিছু শিখেছে, সে অনেক কিছু শিখেছে। যেমন তোমরা নিয়মিত ক্লাস করতেছো, তোমরা কিন্তু, আমি আশা করি যে তোমরা অনেক কিছু শিখছো, তাই না? তাহলে হি হ্যাজ লার্নড মেনি থিংস, এটা কিন্তু एग्जांपल অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হি হ্যাজ লার্নড কিন্তু দুইভাবে আমরা V2 and V3 করতে পারি। লার্নড, L-E-A-R-N-E-D, লার্নড অথবা L-E-A-R-N-T, লার্নড অথবা লার্নড, দুভাবে কিন্তু আমরা V2, V3 ব্যবহার করতে পারি। হি হ্যাজ লার্নড মেনি থিংস, সে অনেক কিছু শিখেছে। তাহলে আমরা কিন্তু এখানে এই যে হ্যাজ ব্যবহার করেছি, বলো তো হ্যাজটা অক্সিলারি নাকি মেইন ভার্ব? দ্রুত বলো। নিঃসন্দেহে এটা কিন্তু অক্সিলারি ভার্ব। এখানে লার্ন হচ্ছে মেইন ভার্ব। তাহলে হি হ্যাজ লার্নড মেনি থিংস, সে অনেক কিছু শিখেছে। এখানে হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, লার্ন হচ্ছে মেইন ভার্ব। এরপর দেখো ইউ হ্যাভ ক্যাপচার্ড ইংলিশ, তুমি ইংরেজিকে আয়ত্ত করেছো। এখানে হ্যাভটা নিঃসন্দেহে অক্সিলারি ভার্ব, ক্যাপচার্ড হচ্ছে কি মেইন ভার্ব। তোমাদেরকে মনে রাখতে হবে হ্যাভ এখানে অক্সিলারি ভার্ব, ক্যাপচার্ড হচ্ছে কি মেইন ভার্ব। এখানে एग्जांपल অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ইউ হ্যাভ ক্যাপচার্ড ইন ইংলিশ, ইউ হ্যাভ ক্যাপচার্ড ইংলিশ, তুমি ইংরেজি আয়ত্ত করেছো। এরপরে কি আছে, they had done the work, এটা কিন্তু एग्जांपल অফ পাস্ট পারফেক্ট টেন্স, एग्जांपल অফ পাস্ট পারফেক্ট টেন্স, they had done the work, তারা কাজটা করেছিল। যখন আমি তোমাদেরকে বলেছি পাস্ট সবচেয়ে ডিফিকাল্ট টেন্স হিসেবে পাস্ট পারফেক্ট টেন্স কে কম্পেয়ার করা হয়। পাস্ট পারফেক্ট টেন্স একা হতে পারে, বেশিরভাগ সময় পাস্ট পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করে থাকি হচ্ছে একটা পাস্ট ইনডিফিনিট, একটা হচ্ছে পাস্ট পারফেক্ট। দুটো অতীতের দুটো কাজের মধ্যে যে কাজটা বেশি অতীত, যে কাজটা তুলনামূলক বেশি অতীত, সেই অংশটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করব, আর যে অতীতটা কম অতীত সেই অতীতটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করব। ঠিক আছে? তাহলে দে হ্যাড ডান দ্য ওয়ার্ক, সে কাজটা করেছিল। যখন আমরা হ্যাড ব্যবহার করেছি এবং ভিতরি ব্যবহার করতে, বুঝতে হবে যে দুটো কাজ আছে এখানে, আরেকটা কাজ এখানে উল্লেখ নাই। দুটো কাজ আছে, একটা কাজ হচ্ছে বেশি অতীত আর একটা কাজ হচ্ছে কম অতীত। যে কাজটা বেশি অতীত এখানে উল্লেখ নাই, বুঝতে হবে যে কাজটা বেশি অতীত, আর একটা যে কাজ আমাদের জানা নেই সেটা পাস্ট ইনডিফিনিট, তার মানে কি সেটা কম অতীত, আর যেটা বেশি অতীত সেটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। তো কোন সময় আমরা হ্যাড ডান ব্যবহার করব বা হ্যাড প্লাস ভিতরি ব্যবহার করব, আমাদের কিন্তু জানতে হবে যে দুটো কাজ আছে এবং দ্বিতীয় কাজটা, যে কাজটা কম অতীত সেটা এখানে উল্লেখ থাকতে পারে, সেন্টেন্সে উল্লেখ থাকতে পারে, নাও থাকতে পারে। তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আমি বলতে চাই যে দে হ্যাড ডান দ্য ওয়ার্ক, সে কাজটা করেছিল, তার মানে দুটো কাজের মধ্যে এই কাজটা সে বেশি অতীতে কাজটা করেছে। ঠিক আছে?
এরপরে বলো হি উইল হ্যাভ, এখানে কিন্তু হ্যাভটা হচ্ছে হ্যাভটা সাহায্যকারী ভার্ব এবং ডান হচ্ছে মেইন ভার্ব। আমাদের এখানে কিন্তু আমরা হ্যাভ হ্যাজ হ্যাভিং কে মেইন ভার্ব হিসেবে উল্লেখ করার চেষ্টা করেছি। হি উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, এটা তোমরা নিঃসন্দেহে জানো। এক্সাম্পল অফ ফিউচার পারফেক্ট টেন্স, এক্সাম্পল অফ ফিউচার পারফেক্ট টেন্স। হি উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, সে কাজটা করে থাকবে, সে কাজটা করে থাকবে। এখানে কিন্তু উইল হ্যাভ দুটো মিলে একটা অক্সিলারি হয়েছে। উইল হ্যাভ, এখানে আমি হ্যাভটাকে অক্সিলারি হিসেবে দেখিয়েছি, তবে একক ভাবে না। উইল হ্যাভ দুটো মিলে একটা অক্সিলারি, দুটো মিলে একটা অক্সিলারি। আবার কিন্তু আমার কিন্তু অক্সিলারি প্লাস মেইন দুটো মিলে একটা ধরা যায়। দুটো মিলে যখন অক্সিলারি প্লাস মেইন ভার্ব ধরা হয় তাকে বলা হয় ভার্ব ফ্রেজ। কি বলা হয়? ভার্ব ফ্রেজ। সময় অল্প, যতই চেষ্টা করি, আমি চেষ্টা করেছি আধা ঘন্টার ভিতরে শেষ করার জন্য, তোমরা আমাকে সিগন্যাল দেবা, ঠিক আছে? আমরা 2 নাম্বার শেষ করেছি। এরপর আমরা 3 নাম্বার টু মেক নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ নেতিবাচক বাক্য গঠন করার জন্য কিন্তু আমরা হ্যাভ হ্যাজ হ্যাড এবং হ্যাভিং ব্যবহার করতে পারি। ফর एग्जांपल আই হ্যাভ নট বুক, আই হ্যাভ নো বুক, আমার কোনো বই নাই, আমার কোনো বই নাই। কি বলো, দেখো টেবিলের উপরে আমাদের কি পরিমাণ বই আছে, ঠিক আছে? অনেক বই আছে। ফর एग्जांपल তোমাদের বোঝাবার জন্য সেন্টেন্স বলেছি, ঠিক আছে? রোজার দিন তো মিথ্যা বলা যাবে না, আমরা সবাই জানি, এটা উদাহরণের জন্য ব্যবহার করেছি, তাই না? ওকে, এই শুধু রোজার দিনে মিথ্যা বলা যাবে, এটা কে বলেছে? এটা একটা হাউটাবাজি কথাবার্তা, ঠিক আছে? মিথ্যা কখনোই বলা যাবে না, ঠিক আছে? ঝগড়া টগড়া করে না, রোজার মাস ঝগড়া করে না, কি রোজার মাস ঝগড়া কখনোই করা যাবে না। হ্যাঁ, তুমি সংযম অবলম্বন করো রোজার মাসে বেশি বেশি, ঠিক আছে? রোজার মাস ঝগড়া করেন না, রোজার মাস মিথ্যা বলেন না। এই মিথ্যা কখনোই বলা যাবে না, ঝগড়া কখনোই করা যাবে না। ঝগড়া কেউ করলে থামিয়ে দিতে হবে। আমরা কেউ কেউ আছে ঝগড়া হইলে আর একটু হোক না, মারামারি করে চলে যাক নাকি, এটা কিন্তু করা যাবে না, ঠিক আছে? ওকে, টু মেক নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ নেতিবাচক বাক্য গঠন করার জন্য হ্যাড হ্যাজ এন্ড হ্যাভিং ব্যবহার করতে পারি। খুব গুরুত্বপূর্ণ কথাবার্তা। আমরা কয়টায় শেষ করব? 50 শেষ করব। তাহলে আমাদের হাতে আর 19 মিনিট, 19 থেকে 20 মিনিট সময় আছে। ওকে, হতে পারে আমরা তার আগে শেষ করতে পারি, ঠিক আছে? যেহেতু ফার্স্ট বলছি, আমার মনে হয় আগে শেষ হয়ে যাবে। ওকে, আই হ্যাভ নো বুক, আমার কোনো বই নাই, ঠিক আছে? এটা কোন টেন্সে বলতে পারো? এটা কোন টেন্স? প্রেজেন্ট। আমি হ্যাভ দেখে বলবো না স্যার এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এমনটা কিন্তু বলার সুযোগ নাই। আই হ্যাভ নো বুক, আমার কোনো বই নাই। এরপরে আমি যদি এই বাক্যটাকে, এটা হচ্ছে আই হ্যাভ নো বুক, এই বাক্যটাকে তোমার শুধু হ্যাভটাকে, তোমরা একটা গল্প শোনো নাই, মামারাই রান্দে মামারাই খায়, আমরাই গেলে দরজা বন্ধ করে দেয়, ঠিক আছে? এটা হচ্ছে যখন কিছু কিছু ভার্ব আছে, সে নিজেই সাহায্যকারী, নিজেই মেইন ভার্ব, নিজেই সাহায্যকারী, নিজেই মেইন ভার্ব। যেমন আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ মার্কার, আমার একটা মার্কার আছে। এই বাক্যটাকে তুমি যদি প্রশ্ন করো, এখানে তোমরা জানো হ্যাভটা কিন্তু এখানে মেইন ভার্ব। এটা প্রশ্ন করলে কিন্তু আমাদেরকে সাহায্যকারী ভার্ব লাগবে, প্রশ্ন করতে সাহায্যকারী ভার্ব লাগবে, ঠিক আছে? তাহলে এখানে কি বলবা? হ্যাভ আই মার্কার, আমার কি একটা মার্কার আছে, এখানে হ্যাভ ব্যবহার করেছি। তার মানে কি হ্যাভটাই মেইন ভার্ব, হ্যাভটাই সাহায্যকারী ভার্ব। মামারাই রাধে মামারাই খায়, আমরাই গেলে দরজা বন্ধ করে দেয়। এইটা কিন্তু উদাহরণের সাথে চমৎকার মিল আছে, ঠিক আছে? খেয়াল করো এখানে যে আই হ্যাভ নো বুক, আমার কোনো বই নাই। তো এখানে হ্যাভটা মেইন ভার্ব, ঠিক আছে? কিন্তু যদি প্রশ্ন করো, আমি প্রশ্নদের সামনে আসতেছি, আইটা আগে শেষ করি। আই হ্যাভ নো বুক, আমার কোনো বই নেই। তোমরা তো জানো যে নো এবং নটের একটা ব্যাপার আছে না, যে কোথায় নো ব্যবহার করবো, কোথায় নট ব্যবহার করবো। খুব গুরুত্বপূর্ণ আজকে আলোচনা, কিন্তু ইভেন ক্ষেত্রে বিশেষে গত ক্লাসের চেয়ে আজকের ক্লাসটা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাই আমি বলতে চাই যে আমরা নো কখন ব্যবহার করব। দেখো এখানে নোটা ব্যবহার করা হয়েছে অ্যাডজেক্টিভ হিসেবে। কি হিসেবে বলো তো? নাউনের আগে যা ব্যবহার করা হয় তাই কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে আই হ্যাভ নো বুক, আমার কোনো বই নাই, এখানে নোটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর বুক হচ্ছে নাউন। নাউনের আগে আমরা যা ব্যবহার করি তাই কিন্তু অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে আই হ্যাভ নো বুক, আমার কোনো বই নাই। এরপরে কি বলবো? যে আই ডু নট হ্যাভ এনি বুক, আমার কোনো বই নাই, ঠিক আছে? বা নেই। তাহলে এখানে শুধু হ্যাভ দিয়েও বলতে পারো, হ্যাভ এর পরে নো বলতে পারো, অথবা তুমি ডু নট ব্যবহার করতে পারো। ডু নট, আরেকটা কথা, মিম কিছুক্ষণ আগে ক্লাস শুরুর আগে প্রশ্ন করেছিল স্যার এখানে হ্যাভ হলো কেন? হ্যাভের সাথে যে কোনো সাহায্যকারী ভার্ব থাকে সব সময় হ্যাভ হবে। যদি ডিড ব্যবহার করো, আই ডিড নট হ্যাভ মানি, আমার টাকা ছিল না। এখানে কিন্তু ডিড ব্যবহার করেছি না। যদি ডু ব্যবহার করো তবুও হ্যাভ, যদি ডিড ব্যবহার করো তবুও হ্যাভ, তুমি যদি শ্যাল উইল ব্যবহার করো তবুও হ্যাভ। অর্থাৎ যে কোনো, তুমি যা নাও, তুমি সাবজেক্ট যাই নাও না কেন আর পাইস নাও না কেন, ঠিক আছে, সর্ব অবস্থায় তোমাকে হ্যাভ ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো এরপরে বলো, তাহলে আই হ্যাভ নো বুক, আমার কোনো বই নাই। তোমরা একটু ক্যামেরা বুক করো।
ক্যামেরা মুভ করো। তাহলে আই হ্যাভ নো বুক, আমার কোনো বই নাই। এখানে কিন্তু নোটা হচ্ছে নির্দিষ্ট করার কোনো শব্দ নাই, যেমন সংখ্যা নির্দিষ্ট করা একটি একটা বা তোমার কিছু বা অনেকগুলো, কথা কি বুঝতেছো নাকি? একটি একটা বা কিছু বা অনেকগুলো এরকম যদি তোমার ডিটারমিনার ব্যবহার করো, সেক্ষেত্রে আমরা কিন্তু এভাবে বাক্যটা বলবো, ঠিক আছে? যেমন ডিটারমিনারের ক্ষেত্রে যেমন এখানে একটি একটা নাই, আমার কোনো বই নেই, কি বলছে? আমার কোনো বই নেই, এখানে কিন্তু আমরা নো ব্যবহার করেছি। আর এখানে ডু নট ব্যবহার করেছি, কিন্তু এখানে হ্যাভটাকে কি হিসাবে দেখিয়েছি বলো তো? এখানে হ্যাভটা কিন্তু মেইন ভার্ব, মনে থাকবে এখানে হ্যাভটা কিন্তু মেইন ভার্ব, টু হচ্ছে সাহায্যকারী ভার্ব। আই ডু নট হ্যাভ এনি বুক, আমার কোনো বই নেই, ঠিক আছে? এখানে আমরা এনি ব্যবহার করার কারণ কি জানো? আসলে এনিটা আমরা ব্যবহার করি হচ্ছে যখন আমাদের সেই নাউনের আগে, যে নাউনটা এর আগে, সেই নাউনটাকে যখন আমরা কোনো সংখ্যায় একটি একটা কিছু একটি বা কিছু বা অনেকগুলো এরকম কোনো ডিটারমিনার সংখ্যা নির্দেশ করে, কি বলো? পরিমাণ সংখ্যা নির্দেশ করে এমন কোনো ডিটারমিনার যদি আমরা ব্যবহার না করি, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা এনি ব্যবহার করি, মনে থাকবে তো? এনি ব্যবহার করি। আই ডু নট হ্যাভ এনি বুক, আমার কোনো বই নেই। এরপরে আসলে দেখো কি বলেছি এখানে? আই হ্যাভ নট এ বুক। তোমরা কি এখানে লক্ষ্য করেছো আমরা কিন্তু ডিটারমিনার ব্যবহার করেছি, এ এন্ড ব্যবহার করেছি, তাই না? যে এ এন্ড ব্যবহার করলেও কিন্তু আমাদের এখানে কিন্তু নট ব্যবহার করেছি। আর এখানে এনি ব্যবহার করার পরে কিন্তু এখানে নট ব্যবহার করেছি, কারণ আমরা নট তখনই ব্যবহার করি যখন নটের আগে কোনো সাহায্যকারী ভার্ব থাকে, কথা কি বুঝছো নাকি? সাহায্যকারী ভার্ব যখন থাকে তখন কিন্তু আমরা কি নট ব্যবহার করি। আজকে তোমাদের নট এবং নোর পার্থক্যটা বুঝে নিও, সময় অল্প, বেশি হয়তো আলোচনা করতে পারবো। আমি যেটুকু আলোচনা করার চেষ্টা করি এটুকুই একটু রাখতে নেওয়ার চেষ্টা করব। তাহলে কি হচ্ছে? আই ডু নট হ্যাভ এনি বুক, আমার কোনো বই নেই। আই হ্যাভ নট এ বুক, এখানে দেখো তো নট ব্যবহার করেছি। এখানে দেখো তো আমরা বেশিরভাগ সময় নট ব্যবহার করি হচ্ছে যখন কোনো তোমার ডিটারমিনার থাকে, একটি একটা বা কিছু বা কয়েকটা বা অনেক সংখ্যা যখন বোঝাবো, এক্ষেত্রে কিন্তু আমরা এখানে নট ব্যবহার করেছি। এখানে কিন্তু একটা বোঝাই নাই, নো ব্যবহার করেছি। এখানে কিন্তু এরপর আবার নট ব্যবহার করেছি কেন জানো তোমরা? এই নট এর আগে ডু আছে, সাহায্যকারী ভার্ব আছে, মনে থাকবে তো? যে নট এর আগে যখন কোনো সাহায্যকারী ভার্ব হয়, বেশিরভাগ ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব হলে যে নট হবে বিষয়টা কিন্তু এমন না, মাঝে মধ্যে কিন্তু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম গুলো আজকে আলোচনা করব, শুধু আমি আমার হাতে নেই। তাহলে একটা কথা মনে রাখবে, যে নটের আগে সাহায্যকারী ভার্ব আছে না, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে নট ব্যবহার করি। আরেকটা কথা এখানে আই হ্যাভ নট এ বুক, এইখানে বলতে পারো স্যার এখানে নট আপনি কেন ব্যবহার করলেন? দেখো তো এখানে সময় একটা সংখ্যা নির্দেশ করে, এন আছে কিনা বলো তো? এন আছে, তাহলে এখানে আমরা নট ব্যবহার করতে আই হ্যাভ নট এ বুক, আমার একটা বই নাই। অথবা বলতে পারো যে আই ডু নট হ্যাভ এ বুক। তুমি এখানে এনি ব্যবহার করো না, কি বললাম? এখানে এন আছে না, যদি সেন্টেন্সে এন থাকে তাহলে তুমি এনি ব্যবহার করো না। আচ্ছা এখানে কি এন ছিল নাকি? তোমরা বলো এখানে এন ছিল, এন নাই, কিন্তু আমি কিন্তু এখানে এনি ব্যবহার করেছি, মানে নো থাকলে এনি হয়। যদি তোমার নেগেটিভ সেন্টেন্সে নো থাকে, ইন্টারোগেটিভ করার সময় সেটা এনি হয়, ঠিক আছে তো? এনি মানে যে কোনো অনির্দিষ্ট, এনি মানে কি তোমাদের তোমাদের প্রোনাউন গুলো জানতে তো? হ্যাঁ, যদি এখানে যে এটা কিন্তু প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, এনি আছে না, প্রোনাউন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, তাই না? ওকে, আই হ্যাভ নট এ বুক, আমার একটা বই নাই। এরপরে কি? অথবা আই ডু নট হ্যাভ বুক, আমার একটা বই নাই। তো এখানে আমরা নট ব্যবহার করছি প্রত্যেকটা ক্ষেত্রে, কেন? এখানে নট ব্যবহার করেছি, এই নটের আগে হ্যাভ আছে নাকি, এই একটা ক্ষেত্র। তারপরে কিন্তু এখানে আর্টিকেল এন আছে বা কিছু বা কোনো একটা সংখ্যা নির্দেশক ডিটারমিনার থাকলে আমরা কিন্তু এখানে নট ব্যবহার করি, এই একটা বিষয় রাখবা। আর নটের আগে হ্যাভ আছে, ঠিক আছে? এখানে বলতে পারো যে স্যার এখানে নোর আগে তো হ্যাভ ছিল, তাহলে আপনি নিলেন না কেন? আচ্ছা একটা জিনিস খেয়াল করো এখানে, যে এখানে কিন্তু কোনো আর্টিকেল নাই, কথা কি বুঝছো তোমরা? এখানে আর্টিকেল নাই, সেই ক্ষেত্রে আমরা কিন্তু হ্যাভ এর পরে এখানে নো ব্যবহার করেছি, ঠিক আছে? আর এখানে কি বলতো, এখানে আমরা এই যে
হ্যাভ এর আগে নট ব্যবহার করছি, হ্যাভটা সাহায্যকারী, নটটা এখানে হ্যাভটা মেইন ভার্ব আর নটটা হচ্ছে নটটা হচ্ছে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে আর ডু হচ্ছে সাহায্যকারী ভার্ব। এরপরে আই হ্যাভ নট এবং আমার একটা বই নাই, সেই ক্ষেত্রে আমি নট ব্যবহার করছি, এখানে আর্টিকেল ব্যবহার করেছি। তার মানে আর্টিকেল যখন থাকে সেখানে নটটা কিন্তু স্পষ্ট। কি বলো? সেখানে নটটা স্পষ্ট। আই ডু নট হ্যাভ এ বুক, আমার একটা বই, এখানে আই ডু নট হ্যাভ এনি বুক বলবো না, আই ডু নট হ্যাভ এই জায়গায় বলতে পারো আই ডু নট হ্যাভ এনি বুক। যখন তুমি নো বাক্যটা, এই বাক্যটা আর একটা বিকল্প হয়ে এভাবে আই হ্যাভ নো বুক বলা যায় আমার কোনো বই নাই, আই ডু নট হ্যাভ এনি বুক আমার কোনো বই নাই, অর্থাৎ নেগেটিভ দুভাবে বলা যায়। তাহলে এই ব্যবহার করেছি, এখানে কোনো আর্টিকেল না, তাই এখানে এই ব্যবহার করেছি, আর এখানে নট ব্যবহার করেছি, এখানে আর্টিকেল আছে, এখানে নট ব্যবহার করেছি, এখানে আর্টিকেল আছে। মনে থাকবে তো তোমাদের? আর্টিকেলটা থাকার ব্যাপারে তুমি নট ব্যবহার করবা, ঠিক আছে? ওকে। আর টু মেক ইন্টারোগেটিভ সেন্টেন্স, নেগেটিভ বাক্য ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য গঠন করার সময়ও আমরা কিন্তু এখানে কি হ্যাভ হ্যাজ হ্যাড এবং হ্যাভিং ব্যবহার করতে পারি। ফর एग्जांपल হ্যাভিং এনি প্রবলেম, তোমার কি কোনো সমস্যা আছে? দেখো তো এখানে আমি এনি ব্যবহার করেছি কেন? তার মানে আমি বলেছি এখানে অ্যাসার্টিভ হচ্ছে ইউ হ্যাভ নো প্রবলেম। কি বলছি বলো তো? ইউ হ্যাভ নো প্রবলেম, ওটাকে ইন্টারোগেটিভ করেছি হ্যাভ ইউ এনি প্রবলেম। আর এখানে কি বলেছি? ইউ ডু নট হ্যাভ ইউ ডু নট হ্যাভ এনি প্রবলেম, মানে কথা কি বুঝছো তোমরা? ইউ ডু নট হ্যাভ এনি প্রবলেম মানে এখানে কোনো আর্টিকেল নাই, আর্টিকেল নাই বলে তেনি ব্যবহার করেছি, ইউ ডু নট হ্যাভ এনি প্রবলেম। এবং এটাকে আমরা ইন্টারোগেটিভ করেছি ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, তোমার কি কোনো সমস্যা আছে? তাহলে এনিটা আমরা ব্যবহার করি যেখানে আর্টিকেল নাই, সেখানে আমরা এনি ব্যবহার করি। ওকে। তারপর বলছো হ্যাজ হি এ প্রবলেম, এখানে দেখো আর্টিকেল ব্যবহার করেছি না আমরা, হ্যাজ হি এ প্রবলেম, তার কি একটা সমস্যা আছে? এখানে তোমরা যখন আর্টিকেল থাকবে এই বাক্যটাকে তোমরা এরকম বলতে পারো যে হ্যাজ হি এনি প্রবলেম, এরকমটা ব্যবহার করব না, কারণ এখানে কিন্তু আর্টিকেল আছে, ঠিক আছে? হি হ্যাজ এ প্রবলেম, বাক্যটা অ্যাফার্মেটিভে কি ছিল? হি হ্যাজ অ্যাফার্মেটিভে ছিল হচ্ছে, তোমরা তো চেঞ্জিং সেন্টেন্সের একটা নিয়ম আছে কিন্তু, অ্যাফার্মেটিভ বাক্য থাকলে ইন্টারোগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়, আর নেগেটিভ বাক্য থাকলে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করতে হয়। মনে থাকবে তো? এই রুলসটা তোমাদের ট্যাগ কোশ্চেনে কিন্তু জানা থাকা দরকার আছে। চেঞ্জিং সেন্টেন্স এটা কিন্তু মূল নীতি, মনে থাকবে। ওকে। আর সময় নাই, বেশি কথা বলার সুযোগ পাচ্ছি না। Has he a problem? That he has not a problem. কি বললাম? He has not a problem. নেগেটিভ সেন্টেন্সটা কি ছিল? He has not a problem. He has not a problem. তার একটা সমস্যা নেই। অথবা প্রশ্ন করলে কি হবে? Has he a problem? আবার তোমরা any problem বলো না। He has no problem যদি বলি, তাহলে has he any problem বলো। কথা কি বুঝছো তোমরা? তাহলে he has a problem অথবা he has not a problem, তার কোনো সমস্যা নাই, ওটাকে ইন্টারোগেটিভ করলে কি হবে? has he a problem, আবার any problem বলো না। এরপর দেখো তো does he have, এই বাক্যটার অ্যাসার্টিভ কি ছিল বলতে পারবা? he does not have He does not have a problem. a problem, আবার any problem বলো না। he does not have a problem, তখন আমি কি বলেছি? does he have a problem, তার কি কোনো বলবো না, তার কি একটা সমস্যা আছে, তার কি একটা সমস্যা। ওকে। যেহেতু সময় কম, এটা নিয়ে আর আলোচনার সুযোগ আমার কাছে নেই। এরপরে আসো ইউজ অফ বিলো। আমরা বিলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রিপজিশন, আমরা গুরুত্বপূর্ণ একটা প্রিপজিশন বিলো নিয়ে আলোচনা করছি। বিলো বলতে কি? নিচে বোঝায়, তাই না? আমরা গত কয়েকটা ক্লাসে উপরে বোঝাতে যতগুলো, ঠিক আছে, যে ওভার, অ্যাবভ, অন, ঠিক আছে, আপ, এই সমস্ত উপরে বোঝায় যে সমস্ত প্রিপজিশন, এগুলো নিয়ে আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করেছি। আজকে আমরা নিচে বোঝাতে এখানে বিলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। টু ইন্ডিকেট দ্য প্যারালেল পজিশন, ঠিক আছে, প্যারালেল পজিশন বুঝাতে, ঠিক আছে, আমরা প্যারালেল পজিশন বুঝাতে কিন্তু আমরা এখানে কি ব্যবহার করতে পারি? দেখো তো, আমরা এখানে বিলো ব্যবহার করতে পারি, ঠিক আছে? তাহলে এখানে দেখো রাইট ইউর নেম বিলো দা লাইন, মানে কি? সারিটার নিচে, মানে সারির নিচে বা লাইনের নিচে তোমার নাম লেখো, ঠিক আছে? এখন তোমার একটা কথা মনে রাখতে হবে যে দুটো সারি, ঠিক আছে, দুটো লাইন পাশাপাশি যখন দাগ দেওয়া হয়, ঠিক আছে, প্যারালেল তো বোঝো, এই অবস্থাকে প্যারালেল বলা হয়। এই অবস্থাকে কি বলা হয়? প্যারালেল। দুটো বস্তু, ঠিক আছে, দুটো বস্তু উপরে এবং নিচে একটা অবস্থান, ঠিক আছে? তাহলে কোন মনে রাখতে হবে যে একটা সারফেস, এই যে সারফেসটা, ঠিক আছে, মনে করো যে মাছ, এটা একটা সারফেস মনে করো, ঠিক আছে, এই সারফেস এবং উপরে একটা বস্তু এবং নিচে একটা সারফেস, ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা কিন্তু রাইট ইউর নেম বিলো দা লাইন, তুমি কি বলবে এখানে বলো তো? যে এই যে একটা সারি আছে, লাইন আছে না, তুমি যদি তোমাকে বলে যে বিলো দা লাইন, তোমার নাম লিখবে, তুমি কোথায় লিখবে? এখানে তোমার নাম লিখবে না? কি বলে? এখানে তোমার নাম লিখবে না? এখানে তোমার নাম লিখবা, তাই না? তাহলে আমি বলছি যে কোনো কিছু যখন বস্তু, ঠিক আছে, এবং দুটো বস্তুর মাঝে যদি কোনো আমাদের
প্রিপজিশন ব্যবহার করা বোঝানো হয়, তাহলে আমরা সেখানে নিচে বোঝাতে দুটো বস্তু, এই যে দুটো বস্তু মাঝখানে নিচে বোঝাতে আমরা কিন্তু এখানে বিলো ব্যবহার করব। রাইট ইউর নেম বিলো দ্য লাইন, মানে কি সারির নিচে তোমার নাম লিখো। এরপরে আসো টু ইন্ডিকেট এ থিং টাচিং দ্য বটম অফ দ্য সারফেস, মানে একটা পৃষ্ঠ, সেই পৃষ্ঠের নিচে, সেই পৃষ্ঠের নিচে একটা জিনিস আছে যেটা স্পর্শ করা অবস্থায় আছে। কোনো একটা পৃষ্ঠ, সারফেস, তার নিচে একটা স্পর্শ করা অবস্থায় একটা বস্তু আছে, এমনটা বোঝাতে আমরা বিলো ব্যবহার করি। দেখো যে এক্সাম্পল দেখো তো, দেয়ার ইজ এ ব্যাগ বিলো দা বক্স, মানে কি বাক্সের নিচে একটা ব্যাগ আছে। আচ্ছা, এখানে কি বাক্স আছে? হ্যাঁ, তোমরা একটু কাল্পনিক ভাবে চিন্তা করো। অনেক কিছু তো আমাদের বুঝতে হয়, থিওরিক্যাল বিষয়গুলো আমাদের কাল্পনিক বুঝতে হয়, প্র্যাকটিক্যাল বিষয়গুলো তো আমরা সরাসরি বুঝি। মনে করো যে একটা বাক্স আছে, হ্যাঁ কি বললাম, একটা ব্যাগ আছে, ব্যাগটা হচ্ছে একটা বাক্সের নিচে। বুঝতে হবে যে সেই বাক্সর যে নিচের যে তলাটা আছে না, আমরা তলি বলি তাই না, তলা, সেই তলার নিচে বা সেই তল যেটাকে বলা হয়, সেই তল স্পর্শ করা অবস্থায় যদি ব্যাগটা থাকে, ওই স্পর্শ করা অবস্থায় ব্যাগটা থাকা অবস্থায় এই বস্তুটা আছে না, ব্যাগটা আছে না, এমনটা বোঝাতে যে এই তোমার বাক্সের নিচে ব্যাগটা আছে, ঠিক আছে, হ্যাঁ, এমনটা বোঝাতে কিন্তু আমরা বিলো ব্যবহার করবো। এবং টাচিং অবস্থায় আছে কিনা, মানে একটা পৃষ্ঠ, মানে একটা যে বাক্সর নিচে যে তলাটা আছে, সেই তলার নিচে টাচিং অবস্থায়, স্পর্শ করা অবস্থায় ব্যাগটা আছে, এমনটা বোঝাতে আমরা কিন্তু বিলো ব্যবহার করবো। সেখানে আবার আমরা কিন্তু আন্ডার ব্যবহার করতে পারি না, ঠিক আছে। আন্ডার হচ্ছে মাঝখানে স্পেস থাকবে, ঠিক আছে। যেমন দেয়ার ইজ এ ম্যান আন্ডার এ ট্রি, মানে কি একটা গাছের নিচে একটা লোক আছে, মাঝখানে, এটাও নিচে কিন্তু মাঝখানে কিন্তু স্পেস আছে, কথা কি বুঝতেছো? আবার এমনটা কিন্তু না যে গাছের যে শিকড় আছে, শিকড়ের সাথে অ্যাটাচ অবস্থায় আছে। শিকড়ের সাথে যদি অ্যাটাচ অবস্থায় থাকতো তাহলে আমরা সেখানে বিলো ব্যবহার করতাম, কিন্তু শিকড়ের নিচে অ্যাটাচ অবস্থায় মানুষ তো থাকে না, কথা কি বুঝতেছো? গাছের যে শিকড়, গাছের শিকড় থাকে মাছ নিচের দিকে, আর গাছের শাখা থাকে উপরের দিকে, মাঝখানে ব্যবধান থাকে, সেক্ষেত্রে আমরা আন্ডার ব্যবহার করি। কথা কি, আমরা আন্ডার নিয়ে সামনে আলোচনা করতেছি ইনশাআল্লাহ। তাহলে আমি তোমাদেরকে বলতে চাই, দেয়ার ইজ এ ব্যাগ আর বিলো দা বক্স, বাক্সের নিচে একটা ব্যাগ আছে, তার মানে এই যে বাক্সটা আছে, বাক্সের নিচে যে একটা তলা আছে বা তলি আছে বা তল আছে, সারফেস আছে, এই সারফেসের নিচে স্পর্শ করা অবস্থায় ব্যাগটা রয়েছে, এমনটা বোঝাতে আমরা বিলো ব্যবহার করেছি। এরপরে কিছু ইন্ডিকেট থিংকিং লেস গুড দ্যান কোয়ালিটি, কোন একটা বস্তু মানের দিক থেকে কম মান, মানের দিক থেকে কম ভালো, ঠিক আছে। কোন একটা ভালো মানের বস্তু কিন্তু তার চাইতে তোমার মানগত দিক থেকে একটু কম, ঠিক আছে, মানগত দিক থেকে একটু নিম্ন স্তর, এমনটা বোঝাতে কিন্তু আমরা বিলো ব্যবহার করি। যেমন উদাহরণ কি, হিজ ওয়ার্কিং ক্যাপাসিটি ইজ বিলো এভারেজ, মানে গড়ে তার যে কাজের দক্ষতা কিন্তু কি নিম্নমুখী, তারপর কাজের দক্ষতা নিম্নমুখী বা নিচের দিকে, তার কাজের দক্ষতা কিন্তু হাইটা উঁচু, কাজের দক্ষতা কিন্তু উপরের দিকে নয়, কাজের দক্ষতা নিম্নমুখী, এমনটা বোঝাতেও আমরা কিন্তু এখানে বিলো ব্যবহার করেছি। ওয়ার্কিং ক্যাপাসিটি ইজ বিলো এভারেজ, তার যে কাজের যে দক্ষতা, এটা হচ্ছে কি গড়ে হচ্ছে কি নিম্নমুখী, ঠিক আছে। তাহলে কোনো কিছুর মানের দিক থেকে যদি কম বোঝায়, সেক্ষেত্রে আমরা কিন্তু বিলো ব্যবহার করব। এরপরে আমরা একটু ইন্ডিকেট স্মল ইন র‍্যাঙ্ক, মানে কি পদোন্নতির জায়গা থেকে যদি তোমার পদোন্নতির জায়গা থেকে কোনো পদের দিক থেকে যদি অপেক্ষাকৃত নিম্নমানের যে পদ আছে না, অপেক্ষাকৃত নিম্নমানের পদ বোঝাতেও আমরা কিন্তু এখানে বিলো ব্যবহার করব। যেমন টু ইন্ডিকেট স্মল র‍্যাঙ্ক, এ লেকচারার ইজ বিলো অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, একজন সহকারী অধ্যাপকের ডিগ্রি আছে একজন লেকচারার। একজন লেকচারারের অবস্থানটা কোথায় বলো তো? অ্যাসিস্ট্যান্ট যে প্রফেসর আছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের নিচেই কিন্তু একজন লেকচারার। তাহলে এখানে মানগত দিক থেকে কার মানটা বেশি বলো তো? অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হচ্ছে বেশি মানগত দিক থেকে, কি তার আরো আরো কি কোয়ালিফাইড বা তারটা আরো কি উন্নত, কি বলো, উন্নত অবস্থা, এবং
জন্য আমারও ইচ্ছা ছিল যে long time ক্লাসটা নেওয়ার ইচ্ছা রাখছিলাম। কেননা ধৈর্যের একটা ব্যাপার থাকে। আমরা সবসময় চেষ্টা করবো সবসময় ক্লাস করার জন্য, সবসময় ক্লাসটা নেওয়ার জন্য আমার দিক থেকে, এবং তোমরা যদি সবসময় ক্লাসটা করতে পারো সেদিক থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। এবং তোমাদেরকে আমি আবারও রিকোয়েস্ট করছি যে তোমরা নিয়মিত ক্লাসটা নিয়মিত করবে, নিয়মিত ক্লাসের মাধ্যমে সবকিছু বুঝে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, সামনে কি আমাদের ঈদের আগে কি আরো ক্লাস করার সুযোগ আছে? ফ্রাইডে ক্লাসের সুযোগ আছে? আমরা ঈদের আগে, ঈদুল ফিতরের আগে আল্লাহ যদি তৌফিক দান করেন আমরা আরেকটা ফ্রাইডে ক্লাসের সুযোগ পাচ্ছি। তার মানে কততম ফ্রাইডে ক্লাস? হ্যাঁ, 32nd ফ্রাইডে সারপ্রাইজ স্পোকেন ইংলিশের সুযোগ আমরা পাচ্ছি যদি আমাদের কোনো সমস্যা না থাকে। ঠিক আছে? আমাদের কোনো যদি প্রবলেম আমাদের না থাকে, if we don't have any problem, if we don't have any problem, এই যে any দিয়ে কিন্তু বুঝালাম, I have no problem if we don't have any problem, এইটা মিস্টেক করলে কিন্তু হবে না। আমি কিন্তু বারবার এর কোশ্চেন করবো তোমাদের। আমাদের যদি কোনো প্রকার সমস্যা না থাকে তাহলে কিন্তু আমরা 32nd ফ্রাইডে সারপ্রাইজ স্পোকেন ইংলিশ ক্লাসটা ইনশাআল্লাহ অনায়াসে আমরা করতে পারবো। আল্লাহ যদি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। এবং ঈদের পরে যে ক্লাসটা হবে, যদি এই ক্লাসটা আমাদের কোনো হ্যাম্পার না হয়, বাধাগ্রস্ত না হয়, বা ক্লাসটা যদি বন্ধ না থাকে, তাহলে ঈদের পর থেকে আমাদের যে ফ্রাইডে ক্লাসটা হবে সেটা কিন্তু স্ট্রাকচার ক্লাসটা আমাদের হবে। ভেরি ইম্পর্টেন্ট ক্লাস, স্ট্রাকচার ক্লাস। তোমরা মিস করবে না। স্পোকেন ইংলিশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো are waiting for you. Important topics are waiting for you. ফ্রাইডে স্পোকেন ইংলিশে কনভারসেশন করা শুরু করব। ফ্রাইডে স্পোকেন ইংলিশ আমরা কনভারসেশন ক্লাসটা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা তো শহরে যে আমরা মুক্ত করে যে ক্লাসটা নিচ্ছি সেখানে কিন্তু আমাদের যেহেতু ভোকাবুলারি ক্লাস থাকে, ভোকাবুলারির উপরে, সেখানে কিন্তু আমাদের কনভারসেশন ক্লাসটা কিন্তু হতে যাচ্ছে। আমাদের তো আগামী মাসে আমাদের সেই কনভারসেশন ক্লাসটা হতে যাচ্ছে। কনভারসেশন ক্লাস ইজ সো ইম্পর্টেন্ট ফর ইউ। এবং আমরা চেষ্টা করব কোনো না কোনো সময় আমরা মাঝে মধ্যে চেষ্টা করব ফ্রাইডে ক্লাসে কনভারসেশন ক্লাসটা এখানে করার জন্য আল্লাহ যদি তৌফিক দান করেন। ওকে এভরিবডি, আসসালামু আলাইকুম।